ফিরে এলাম পলিসি অ্যানালিসিস নিয়ে। এক্ষেত্রে আমাদের প্রথম আলোচনা হচ্ছে নীতির শ্রেণীবিভাগ বা পলিসির শ্রেণীবিভাগ। এটি সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই বলবো, একটি নির্দিষ্ট পরিবেশে কোনো ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান কিংবা সরকারি কোনো সংগঠন বা সংস্থার কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের একটি কার্যপ্রক্রিয়া হলো তার নীতি। এই নীতি দু ধরনের হয়ে থাকে: সরকারি নীতি, যেটিকে মূলত আমরা জননীতি বা পাবলিক পলিসি নামে চিনি, এবং অন্যটি হলো ব্যক্তিগত বা বেসরকারি নীতি। নীতির বিভিন্ন দিক রয়েছে। সেই দিকগুলির মধ্যে অন্যতম কয়েকটি দিক হলো যে পলিসির মধ্যে একটি বিবৃতি থাকবে, অর্থাৎ আমরা একটি পলিসি কেন গ্রহণ করছি বা কেন গ্রহণ করতে চলেছি, সেটি আমাদেরকে আগামী দিনে কোন দিক দেখাতে পারে সে সম্পর্কিত একটি বিবৃতি কিন্তু সবসময় পলিসির মধ্যে থাকবে। পলিসির মধ্যে একটি পদ্ধতি এবং প্রোটোকল থাকবে। পলিসি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ দুই ধরনের বিষয় এর মধ্যে যুক্ত থাকবে। বাস্তব প্রয়োগের জন্য, অর্থাৎ পলিসির বাস্তব প্রয়োগের জন্য নানান কর্মসূচি থাকবে। নীতি সর্বদা আইনের থেকে আলাদা হবে। পলিসি সর্বদা যুক্তির উপর নির্ভর করে। পলিসি পছন্দসই কাজগুলিকে বেছে নেয়, কাঙ্ক্ষিত ফলাফল লাভের চেষ্টা করে, এবং অবশ্যইভাবে পলিসির আরেকটি অন্যতম দিক হলো পলিসির মধ্যে ম্যানেজমেন্ট থাকে। আবার পলিসিকে উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষা করা হয়। পলিসিকে উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষা করা হয়, অর্থাৎ সঠিক ব্যক্তির দ্বারা নির্দিষ্ট পদ্ধতিতে পলিসিটি এগোচ্ছে কি না তার জন্য কিন্তু পরীক্ষা অনেক ক্ষেত্রে জরুরি হয়ে ওঠে। যেমন আমি একটা সাধারণ উদাহরণ দিতে বলতে পারি, বর্তমান যুগে মানে এই ডিজিটাল যুগে যেমন আমাদের পাসওয়ার্ড নীতি, সেক্ষেত্রে আমরা কী দেখেছি যে সঠিক পদ্ধতিতে সঠিক কার্যক্রমে পলিসিটি এগোচ্ছে কি না তার জন্য করে আমাদের সামনে বিভিন্ন ক্যাপচা দেওয়া হয়, আই অ্যাম এ নট রোবট, এই ধরনের ইনফরমেশান তুলে আনা হয়। আবার আমার পাসওয়ার্ড মানে দীর্ঘদিন ধরে ব্যবহার না করলে পাসওয়ার্ডটা আমি সঠিক লোকের দ্বারা ব্যবহৃত হচ্ছে কি না তার জন্য করে আমাদের মোবাইলে কিংবা মেলে আমাদের কোড আসবে, সেটিকেও ব্যবহার করে পাসওয়ার্ডটাকে আমাকে যথোপযুক্ত আমার যার পাসওয়ার্ড সে মানে ব্যবহার করছে কি না প্রমাণ করতে হবে। অন্যদিকে পলিসির বিকল্পের মধ্য থেকে বাছাই করা হয়। মানে আমরা যখন কোনো পলিসি গ্রহণ করি এবং আলাপ আলোচনা ও যুক্তির মধ্য দিয়ে এগোই, তখন অনেকগুলি বিকল্পের মধ্য দিয়ে যেটিকে সর্বশ্রেষ্ঠ, যুক্তিযুক্ত, গ্রহণযোগ্য বলে মনে করা হবে সেটিকেই আমরা গ্রহণ করে থাকি। সুতরাং এইগুলি হলো পলিসি বা নীতির বিভিন্ন দিক। নীতির বিভিন্ন কর্মসূচি রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো ব্যবস্থায় বিভিন্ন চাহিদা তথা দাবির ইনপুট থেকে নীতি নির্ধারণ করতে হয়। আমরা যদি একটু ব্যবস্থাপক তত্ত্বে কিংবা কাঠামো কার্যগত তত্ত্বে ফিরে যাই, তাহলে আমরা কি দেখব যে রাজনৈতিক ব্যবস্থার কাছে মানুষের চাহিদা ও দাবি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ইনপুট আসে, সেখান থেকে সিদ্ধান্ত নিতে হয় প্রশাসন বা রাজনৈতিক ব্যবস্থাকে,
এবং সেই সিদ্ধান্তটি পরবর্তী সময়ে আউটপুট রূপে সমাজে পৌঁছায়। অর্থাৎ যখন ইনপুটগুলো আসে সেই ইনপুট থেকে নীতি নির্ধারণ করে প্রশাসন বা রাজনৈতিক ব্যবস্থাকে মূলত এগোতে হয়। তাই নীতির মধ্যে বিভিন্ন কর্মসূচি থাকে। যেমন 1 নম্বর কর্মসূচি বলতে পারি যে ব্যয়ের ক্ষেত্রে শনাক্তকরণ। অর্থাৎ একটি নীতিকে প্রয়োগ করতে গেলে যদি তা ব্যয়বহুল হয়ে থাকে এবং রাজনৈতিক ব্যবস্থা বা প্রশাসনের ক্ষমতার চেয়ে তা যদি অনেক বেশি ব্যয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু তা প্রয়োগ করা সম্ভব হয় না। সেই জন্য ব্যয়ের দিকটিকেও কিন্তু শনাক্তকরণ করতে হবে। 2 নম্বর কর্মসূচি হিসেবে বলতে পারি নীতিগুলি কী ধরনের প্রভাব ফেলতে পারে তা অনুসন্ধান করা। অর্থাৎ যে সকল নীতি নিয়ে একটি রাজনৈতিক ব্যবস্থা বা প্রশাসন যখন এগোচ্ছে বা কোনো সংগঠন যখন এগোচ্ছে, সেগুলি কী ধরনের প্রভাব ফেলবে সে সম্পর্কেও কিন্তু অনুসন্ধান করতে হবে। নীতির মধ্যে দায়িত্বশীল বিভাগ থাকবে। 4 নম্বরে বলতে পারি নীতি প্রয়োগের সুনির্দিষ্ট বিধি থাকবে। 5 বলতে পারি যেখানে নীতি প্রযুক্ত হবে সেই ক্ষেত্রের ইতিহাস ও নৈতিক পটভূমি খেয়াল রাখতে হবে, তা না হলে নীতির অভিপ্রায় নষ্ট হতে পারে, এমনকি আইনের মধ্যে পড়ে গিয়ে আদালতের এখতিয়ারেও চলে যেতে পারে। এটি দিয়ে একটু উদাহরণ দিয়ে আমরা খোলসা করি যে আমরা জনকল্যাণ বা সমাজ কল্যাণের জন্য বা একটি রাজনৈতিক ব্যবস্থা উত্তরণের ক্ষেত্রে আমরা যে সকল নীতি গ্রহণ করি, সেই নীতি গ্রহণ করতে গিয়ে যে অঞ্চলের উপরে বা যে বিভাগের উপরে সেই নীতিকে প্রয়োগ করা হবে, কার্যকর করা হবে, সেই এলাকার বা সেই বিভাগের পূর্বতন ইতিহাস কিন্তু জানতে হবে, তার প্রেক্ষাপটও বুঝতে হবে, কারণ তা যেন কখনো জনসেন্টিমেন্টে আঘাত না লাগে। এই দিকটি কিন্তু খেয়াল রাখতে হবে, তা নাহলে এটি আইনের ক্ষেত্রেও চলে যেতে পারে এবং তা থেকে আদালতের এখতিয়ারে গড়িয়ে এই নীতিটি ভেস্তে যেতে পারে। আমরা চলে আসবো নীতির ধরন আলোচনায়। অ্যাকচুয়ালি নীতি বিশ্লেষণের ক্ষেত্রে বিভিন্ন ধরন রয়েছে, যেগুলির মধ্যে অন্যতম হচ্ছে নীতি বিশ্লেষণ করতে গেলে আমাদের কার্যকারণের শর্ত মেনে চলতে হবে, নির্ধারক এবং উপকরণের দিকটি আলোচনা করতে হবে, সুযোগ সুবিধা নিয়ে ভাবতে হবে, বন্টন এবং পুনর্বন্টন ব্যবস্থা নিয়েও ভাবতে হবে, কল্যাণ ও সামাজিক স্বার্থের সঙ্গে জড়িত বিষয় নিয়ে ভাবতে হবে। আর নীতি বিশ্লেষণের একটি অন্যতম ধরন হলো ডায়াগনস্টিক, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা এবং সে সম্পর্কে প্রতিকার বা নিদানের ব্যবস্থা থাকবে। নীতি নির্ধারণের সঙ্গে জড়িত যে সংস্থা বা বিভিন্ন মহলের মানুষ রয়েছেন, অর্থাৎ যারা জড়িত থাকেন, তাদেরকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যারা মূলত নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকেন বা যাদের দ্বারা নীতি প্রভাবিত হয়, সেই সকল অংশগুলো হলো সমাজে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ, মিডিয়া বা গণমাধ্যম, পরামর্শদান সংস্থা বা থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবী মহল, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যারা মূলত পরামর্শ দিয়ে থাকে, এবং অবশ্যইভাবে রাজনৈতিক ব্যবস্থা যে দিকে এগোচ্ছে, প্রশাসনিক ব্যবস্থা যে দিকে এগোচ্ছে, এক্ষেত্রে লবির কথাও কিন্তু উল্লেখ করতে হবে, কারণ বিভিন্ন লবির দ্বারা বিভিন্ন নীতি কিন্তু বিভিন্ন সময়ে প্রভাবিত হয়ে থাকে। যাই হোক, বিশ্বব্যাপী নীতি প্রণয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলির কথা আমরা জানি, যে প্রতিষ্ঠানগুলি পৃথিবীব্যাপী সকল ক্ষেত্রে নীতি নির্ধারণের জন্য গবেষণা এবং পরামর্শদাতা সংস্থা হিসাবে কাজ করে থাকে, যেমন লন্ডন স্কুল অব ইকোনমিক্স কিংবা কিংস কলেজ অব লন্ডন, হার্ভার্ড স্কুল অব গভর্নেন্স সায়েন্স ও প্যারিস, ইউনিভার্সিটি অব কেমব্রিজ, কেনিয়া সরকারি স্কুল,
শিকাগো বিশ্ববিদ্যালয় এবং অবশ্যই করে আমাদের ভারতের নীতি আয়োগের কথা বলা যায়। নীতি বিশ্লেষণের ক্ষেত্রে আজকের সর্বশেষ আলোচনা যে নীতির বিভিন্ন ক্ষেত্র, যে ক্ষেত্রগুলি অবশ্য নীতির যে শ্রেণীবিভাগ আমরা বলে এসেছি, যে সরকারি নীতি বা জননীতি বা পাবলিক পলিসি, আরেকটা হচ্ছে প্রাইভেট পলিসি বা ব্যক্তিগত বা বেসরকারি নীতি। সেই বেসরকারি নীতির ক্ষেত্র হিসাবে 4টি ক্ষেত্র রয়েছে, যে ক্ষেত্রগুলির প্রথমত আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ পলিসি, অর্থাৎ সরকারের যে নীতিগুলি জনকল্যাণ, জনশিক্ষা, দীর্ঘ যাতায়াত, সুরক্ষার সঙ্গে জড়িত, সেই সকল ক্ষেত্রে বেনিফিট পরিকল্পনায় বিতরণমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে, যার সাথে পরিষেবা যুক্ত থাকে। তাহলে কি বললাম? সরকারের যে নীতিগুলি জনকল্যাণ, জনশিক্ষা, দীর্ঘ যাতায়াত এবং সুরক্ষার সঙ্গে জড়িত, এবং যে সকল ক্ষেত্রে বেনিফিট পরিকল্পনা অবশ্যই থাকে এবং যার সাথে অবশ্যই জড়িয়ে রয়েছে পরিষেবা। যেমন সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে রেশন এই নীতি এবং তার যে স্ট্র্যাটেজির কথা যদি বলি, তাহলে এটি অবশ্যই একটি ডিস্ট্রিবিউটিভ পলিসি। সেকেন্ড ক্ষেত্রটি হলো রেগুলেটরি পলিসি। এক্ষেত্রে এই ধরনের নীতি, নির্দেশ বা এমার্জেন্সি বিচার বিবেচনা করা হয়, অর্থাৎ নিয়ামক নীতি সর্বদা ভালো আচরণ আশা করে, তা না হলে জরিমানা চাপানো হয়। তাহলে কি বললাম? রেগুলেটরি পলিসির ক্ষেত্রে নির্দেশ এবং এমার্জেন্সির বিষয়টিও কিন্তু বিচার বিবেচনা করা হয়ে থাকে। যেমন হাইওয়েতে কোনো গাড়ি ট্রাফিক লঙ্ঘন করতে পারে না, কিন্তু অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। অর্থাৎ এখানে নির্দেশ এবং এমার্জেন্সি বিষয়টা গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে রয়েছে। এটিকে বলা হচ্ছে রেগুলেটরি পলিসি। তৃতীয়ত আমরা বলবো সাংবিধানিক পলিসি। মূলত সাংবিধানিক নীতিগুলি সাংবিধানিক শক্তি সত্তা তৈরি করে এবং কিছু পরিস্থিতিতে আর্থিক নীতি নিয়ে এগিয়ে চলে। চতুর্থত আমরা বলবো রিডিস্ট্রিবিউটিভ পলিসি। এই ধরনের পলিসির লক্ষ্যগুলি স্থির তালিকাভুক্ত নয়, তাই অপ্রত্যাশিত ফলাফলের সাথে প্রয়োগ করতে হয় এবং সেইভাবে ব্লুপ্রিন্ট তৈরি হয়। এবং আশ্চর্যের বিষয়, এর সাথে বিতর্ক, জেরা বা গালিগালাজ নীতিও থাকতে পারে। অর্থাৎ রিডিস্ট্রিবিউটিভ পলিসির ক্ষেত্রে কী বললাম, যে এর লক্ষ্য স্থির তালিকাভুক্ত নয়, তাই প্রত্যাশিত ফলাফলের সাথে প্রয়োগ করতে হয়। অর্থাৎ নীতিকে বাস্তবে প্রয়োগ করতে গেলে তা যখন আমাদের যে কর্মী ব্যবস্থা, লাইন এবং স্টাফ ব্যবস্থা, সেই নীতি যখন যথোপযুক্তভাবে প্রয়োগ করা যায় না বা নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ফলাফল যখন উঠে আসে না, তখন কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা নিম্নতর বা তার পরবর্তী ধাপ পর্যন্ত, অর্থাৎ তৃণমূল স্তর থেকে উচ্চতর স্তরের যে লাইন অ্যান্ড স্টাফ প্রক্রিয়া আছে, সেক্ষেত্রে কিন্তু পারস্পরিক চাপ দিয়ে, জেরা করে, কাজটি কেন হলো না জবাবদিহি চাওয়া, এমনকি অনেক ক্ষেত্রে গালিগালাজ করেও কিন্তু কাজ আদায় করে আনা হয়। এটি হচ্ছে রিডিস্ট্রিবিউটিভ পলিসির সাথে জড়িত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের পরের দিনের আলোচনা অবশ্যই করে থাকছে যে 1990-এর দশকে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে কী ধরনের নীতি গ্রহণ করা হয়েছিল, এবং তার সাথেও আলোচনা থাকবে নেহরু ভিশনও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।